আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে এখন তারেক ঝড় চলছে, তারেক জ্বরও চলছে। ঝড় মানে কালবৈশাখী ঝড় নয়, এটি বাতাসের প্রবল ধাক্কা। চারিদিকে শুধু তারেক রহমান সাহেবের কর্মকাণ্ড এই গত কয়েকদিনে, এগুলো নিয়ে খুব ইতিবাচক আলোচনা হচ্ছে। এটিকে আপনি তারেক ঝড় বলতে পারেন। আর তারেক জ্বর চলছে। ইতিমধ্যে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন, যে সকল কথাবার্তা বলেছেন, সেগুলো যদি শেষ অবধি বাস্তবে রূপ লাভ করে, তাহলে তার যারা প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা জলে স্থলে অন্তরিক্ষে মানে এমনি এমনি না খেয়ে মরে যাবেন। একটা ব্যাং বা যে কোনো একটা প্রাণীকে অভুক্ত অবস্থায় যদি রেখে দিলে সে যেভাবে মরে যায়, তারেক রহমান সাহেব এখন যে কাজগুলো করা শুরু করেছেন, এগুলো যদি শেষ পর্যন্ত করতে পারেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে শুকিয়ে যাবে। এজন্য এটাকে আমি জ্বর বলছি, যে জ্বর হলে মানুষ যেভাবে কাঁপে, তো ওইরকম তারেক সাহেবের যারা প্রতিপক্ষ তারা সেভাবে কাঁপছে। প্রথমত যে শুরুটা কিন্তু জামাত দিয়ে হয়েছে, একটি ভালো কাজ। জামাতের যারা নেতাকর্মী তারা যখন বললেন যে আমরা এখন সরকারি প্লট নেব না এবং ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এটা বিএনপির উপর একটা চাপ সৃষ্টি করলো। তো সঙ্গে সঙ্গে কিন্তু আবার বিএনপি বলে ফেলল যে তাদের সংসদ সদস্য যারা আছেন তারা কোনো সরকারি প্লট নেবেন না আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এটা এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের জন্য সুসংবাদ। আর এই সুসংবাদ দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে জামাতের আমির সম্মানিত মোহতারাম জনাব ডক্টর শফিকুর রহমান এবং তার সঙ্গী সাথী যারা মজলিসের শুরার সদস্য এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর জামাতের এই যে ভালো কর্মটিকে যে বিএনপি অনুসরণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ। এবং আগামীতে বিএনপি এমন নজির স্থাপন করবে যা কিনা জামাত অনুসরণ করতে বাধ্য হয়। এই গাড়ি এবং প্লট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এটা খুব দৃষ্টিকটু। যদিও সংসদ সদস্য হিসেবে মানে অনেকে গাড়ি নিয়েছেন, আমিও নিয়েছি, অনেকে প্রায় সবাই গাড়ি নিয়েছে, আমিও নিয়েছি, কিন্তু বেশিরভাগ লোকে গাড়িগুলো বিক্রি করে দিয়েছে। আমি আজকের ভিডিওর মধ্যে আমি বললাম যে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে অতীতে যারা গাড়ি কিনেছেন, যারা অতীতে গাড়ি নিয়েছেন ট্যাক্স ফ্রি গাড়ি, এই গাড়ি ফেরত দিতে হবে। আমার গাড়িটা এখনো আছে, আমি ফেরত দেবো, আমি সঙ্গে সঙ্গে ফেরত দিতে রাজি। এই জিনিসগুলো দরকার নেই আমার। আমি একেবারে সরকারি পুলে আমার গাড়িটা 2011 সালে নিয়েছি, 2011 সনে যেভাবে ছিল ওভাবেই আছে, ওভাবেই আছে, সুন্দরভাবে আছে। আমি এটা ফেরত দিয়ে দেবো সরকারি পুলে। আমার যে ইম্পোর্ট মূল্য যেটা আমি কিনেছি যে টাকা দিয়ে, সেই টাকাটা দিলেই হয়ে যাবে। এলসি ভ্যালু যেটা আছে সেই এলসি ভ্যালুটা দিলেই হয়ে যাবে। আমি সরকার আমাকে টাকা দেবে, আমি সরকার গাড়ি নিয়ে নেবে, এরপরে সরকার এটা পরিবহন বলে ব্যবহার করতে পারবে, আমি রাজি। তো এনিওয়ে, আমি এটা আহ্বান জানালাম। আর যেটা ভবিষ্যতে আমি বলতে চাই, তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন খুবই ব্যতিক্রম। যেমন তিনি নিজের গাড়িতে করে ঘুরবেন, গাড়ির তেল নেবেন না, ব্যক্তিগত ড্রাইভারে চলবেন, তার প্রোটোকল থাকবে না। কেবলমাত্র আগে যেখানে প্রধানমন্ত্রীর আগে পিছে 8টি করে নাকি গাড়ি থাকতো, আমি জানি না এটা, এখন এটাকে 4টি করে গাড়ি থাকবে। এটাও তিনি বাদ দিতে পারেন, ডাজ নট ম্যাটার। তাকে তিনি এইভাবে কাজ করলে কেউ তাকে পারবে না। আননেসেসারি এ সকল ভুং ভাং করে দেখা গেল যে এসএসএফ বা বিভিন্ন বাহিনীর যারা লোকজন আছে তারা অতিরিক্ত কতগুলো টাকা নিয়ে নেয়। এই যে এসএসএফ বা পিজিআর, বাংলাদেশের পিজিআর এসএসএফ, মানে একের মাত্র বিদেশি লোকদেরকে গার্ড অফ অনার দেওয়ার ছাড়া পিজিআর এর কোনো কাজ আছে, মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কোনো কাজ আছে? আই ডু নট থিঙ্ক সো। বাংলাদেশে এই যে ছোট্ট একটা মানে মানে মব, ছোট্ট একটা বিরোধ, এই যে এই সময়টাতে গত 17 মাসে সেনাবাহিনী, পুলিশ, নেভি কেউ তো রক্ষা করতে পারেনি, তারা নিজেরা ইয়ানফসি করেছে। ফলে জনগণের শক্তির উপর দিয়ে রাজনৈতিক দলগুলোর আর কোনো শক্তি নেই। যে ভালোবাসা তারেক রহমান সাহেবের আছে, তার এই সমস্ত কোনো কিছু দরকার নেই। তার ব্যক্তিগত সিকিউরিটির জন্য এসএসএফ বা পুলিশই যথেষ্ট, মধ্যে নেন। সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বা এসএসএফ নিয়ে তো শেখ হাসিনা থাকতে পারেননি। তিনি মাত্র 1 ঘন্টা সময় চেয়েছিলেন কাপড় চোপড় গোছানোর জন্য, সেটাও হয়নি। ঠিক আছে, এটা তারেক রহমান সাহেবের দুর্ভাগ্য। আসলে শেখ হাসিনা যতটুকু সময় পেয়েছেন, হেলিকপ্টার ওঠার সময় পেয়েছেন, তিনি হেলিকপ্টার ওঠার সময় পাবেন না। কাজেই তাকে জনগণকে রাজি খুশি করতে হবে, যেটা তিনি এখন করার চেষ্টা করেছেন। তাকে স্বাগত, ধন্যবাদ জানাই যে তিনি এই প্রধানমন্ত্রী যে ভুং ভাং এটি কমিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত হলো যে আমার অনুরোধ থাকবে তার প্রতি, তিনি ওই যে বিদেশে যে লাট বহর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, তারপর বিদেশে যে লাট বহর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতেন, তারপরে প্রধান উপদেষ্টা যেতেন, এই লাট বহরটাকে তাকে বাদ দিতে হবে।
ফ্ল্যাট ভোটটা বাদ দিতে হবে, জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য তার যাওয়ার দরকার নাই, তার পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট। হ্যাঁ না, এগুলো আননেসেসারি। এই জাতিসংঘে গিয়ে তিনি ঘোরাফেরা করার চেয়ে তিনি যদি এই পঞ্চগড়ে যান, অন্য এলাকাতে যান, লোকজনের সাথে কথাবার্তা বললে এটা তার উপকার হবে। তিনি তো লন্ডনে থাকতে কোনোদিন লর্ড সভাতে, ওই বিভিন্ন জায়গাতে, কমন সভাতে, তারপরে বিশ্বের বিভিন্ন রাজপ্রাসাদগুলোতে ক্ষমতার জন্য ঘুরে বেড়াননি। তিনি তো ওই কাফেতে বসছেন, মেট্রোতে ঘোরাফেরা করছেন, জুতো পরে রাস্তায় একাকে ঘোরাফেরা করছেন, কিন্তু আল্লাহ তার তকদিরে রেখেছিল তিনি তো সেখানে চলে আসছেন। ফলে ওই জাতিসংঘ বিভিন্ন রাজা বাদশাদের সাথে বন্ধু ছবি, রাষ্ট্রদূতদের সাথে দহরম বহরম, দুই পয়সার কাজে আসে না, কারো কাজে আসে না। এক্ষেত্রে কি হবে, শেখ হাসিনার জামানাতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে হাজার হাজার কোটি টাকা কেবলমাত্র বিমান ভাড়া এই সমস্ত ভুংভাং করে বিদেশে ভ্রমণে ব্যয় হয়েছে। উনি এটা বন্ধ করতে পারেন যে না, আমি এই কাজগুলো করব না, যেখানে যাওয়া দরকার আমি একা যাব, আর নিজের ব্যাগ নিজে টানবো। অতীতে যেভাবে আমি আমার ব্যাগ টেনেছি, প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার ব্যাগ টানবো, প্রধানমন্ত্রী হওয়ার আগে আমি প্লেন থেকে নেমেছি, আমি সেম কাজ করবো। মানুষ মাথায় করে নাচবে, মানুষ মাথায় করে নাচবে। এরপর যে জিনিসটি হচ্ছে যে তিনি যে প্রধানমন্ত্রী অফিসের যে আপ্যায়ন, এই আপ্যায়নটা বাদ দিতে পারেন। ওখানে কোনো আপ্যায়ন দরকার নেই, এবং এই কাজে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসায় সেই অবকাশ থেকে খাবার আসবে, তিনি কয়দিন পর পর বিভিন্ন লোকের ভোজ সভার আয়োজন করবেন, পিঠাপুলি পায়েসের আয়োজন করবেন। এই সমস্ত মানে তার যদি করতে হয়, তিনি বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে যদি ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে দেন যে ঠিক আছে, এখানে ওই আকিজ গ্রুপের ব্যানার থাকবে, গণভবনে বঙ্গভবনে তারা এই অনুষ্ঠান করবে, তিনি দেবেন, যারা করতে চায় তারা করবে, আদারওয়াইজ এই সমস্ত অনুষ্ঠান তিনি রাজকোষ থেকে একটা পয়সা খরচ করবেন না। বিশ্বাস করেন, একেবারে তাকে বাদশা নাসিরুদ্দিনের মতো মানুষ ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আমি এই অবস্থা। আরেকটা বিষয় যেটা তারেক জর এবং তারেক ঝড় সম্পর্কে বলতে চাই, এটা যদি তিনি করতে পারেন তিনি অমরত্ব লাভ করেন। সেটা হলো এই যে সংসদে যে সংরক্ষিত মহিলা আসন, সংরক্ষিত মহিলা আসন, এই মহিলা আসনে দলের যে মনোনয়ন, এটা খুব জঘন্য। এই এরশাদ সাহেব এই জিনিসটা শুরু করেছিলেন, এবং ওই সময়টাতে এটাকে নিয়ে বলা হয়েছিল যে সংসদে 30 সেট অলংকার, সুন্দরী সুন্দরী নারীদেরকে এরশাদ সেই এমপি বানিয়েছিলেন, 30 জনকে বানিয়েছিলেন। তারা এসে সেজে গুজে সংসদে বসে থাকতো। এদের সংসদে মানে বসে রাষ্ট্র পরিচালনা, সংসদ পরিচালনা, দেশ পরিচালনা, নারীদেরকে রিপ্রেজেন্ট করা, মানে ন্যূনতম যে 1% একটা সিঙ্গেল উদাহরণ আছে আমি সেই এরশাদের জমানা থেকে আজ পর্যন্ত দেখিনি এই সংরক্ষিত মহিলা আসনের। এবং এদের কারণে অনেক সমস্যা হয়। সংসদে এরা বসে থাকে, যেভাবে কথাবার্তা বলে, ঘেঁষাঘেঁষি করে, যাদের একটু অভ্যাস খারাপ তারা পুরুষদের সাথে ঢলাঢলি করে, ক্ষমতা পেতে চায়, মন্ত্রীদের সাথে রং করে, নানা রকম। আবার এর মনোনয়ন পাওয়ার জন্য কি সে জঘন্য কর্মকাণ্ড হয়। অনেক স্বামী তার বউ পাঠায় দেয়। আমি কি বলবো, এই রোজার মাসে, এই আজকে রোজার দিনে, প্রথম রোজাতে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে। ফলে এই জায়গাটাতে তিনি যদি দলের যারা নেতাকর্মী রয়েছেন, যোগ্য নেতাকর্মী রয়েছে নারী, তাদেরকে পুরুষদের মতো মনোনয়ন তিনি আহ্বান করলেন, দল থেকে মনোনয়ন দেওয়া হলো। এরপরে তাদেরকে নির্দিষ্ট অঞ্চল, এই যে যেভাবে তাদের একটা এলাকা থাকে, এইভাবে তাদের একটা নির্বাচনী অঞ্চল দিলেন, এলাকা দিলেন, এবং সেখানে তিনি ওপেন করে দিলেন যে অন্যান্য আমার দলের প্রার্থী এরকম ঝর্ণা বেগম, এখানে জামাতের যেমন আছেন বর্ণা বেগম, অন্যান্য রাজনৈতিক দল দিতে পারে, এমনকি স্বতন্ত্র মহিলারা তারাও এখানে নির্বাচিত হয়ে আসতে পারে। একটা ইলেকশন আয়োজন করলেন, যারা আসবেন যোগ্য, সম্মানিত, এবং তাদের প্রতি জনগণের আস্থা থাকবে। এবং এখানে এমনও তিনি করতে পারেন যে না ঠিক আছে, এখানে সংরক্ষিত নারী আসন, এখানে নারীরাই শুধু নারীদেরকে ভোট দিবে, অথবা পুরুষ ইচ্ছা করলে দিতে পারে, নাও দিতে পারে। এইভাবে তিনি করতে পারেন। কিন্তু এই যেভাবে দলীয় মনোনয়ন, এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে, এই এরশাদের আমলে যে কটা খারাপ কাজ হয়েছে, এই প্লট দেওয়া, গাড়ি দেওয়া, এই সংরক্ষিত নারী আসন, এই জিনিসগুলো এরকমই হবে, এগুলো ভালো হবে না। যেভাবেও একটা ইলেকশনের ব্যবস্থা করা উচিত একটা এলাকাতে। এমনকি যে ভদ্র মহিলা হবেন তিনি তার নির্বাচনী এলাকাতে যে ইউনিয়ন পরিষদ বা যে উপজেলা আছে, সেই উপজেলার ভোট হইল, তাহলে ধরুন আপনি 60 জন উপজেলা, যার যার উপজেলাতে যে সবচেয়ে বেশি ভোট পাবে, বেশি ভোট পাবে, এরকম সর্বোচ্চ ভোট পাওয়া 60 জনকে আপনি মনোনয়ন দিলেন। মানে দেখা গেল যে একটা সংসদীয় এলাকাতে দুটো থানা থেকে যদি মহিলা 60টি আসন ধরা হয় বা 100 আসন ধরা হয়, তাহলে তাদের দেখা গেল যে 4টা 5টা করে উপজেলা হবে। এই ঝামেলা করার চেয়ে বলা হয় যে না, তিনি যে উপজেলার বাসিন্দা সে শুধু সেই উপজেলায় ভোট হবে। তো সেই উপজেলায় সে যত পার্সেন্ট ভোট পেয়েছে, আবার অন্য যে উপজেলাতে হবে সে যত পার্সেন্ট ভোট পেয়েছে, এর মধ্যে সর্বোচ্চ যারা ভোট পেয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এইভাবে একটা ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা করলে তারেক রহমান সাহেবের যে গুণগান, ঝড়, তার যে জ্বর, তার সম্পর্কে জ্বর, এগুলো মানে চলতে থাকবে এবং তিনি ভালো করতে পারবেন। এবং এখন আমাদের রাষ্ট্রটি আসলে খুব গরিব, ভীষণ রকম গরিব। এখানে
একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সরকারের টাকা তছনছ করে ক্যানালি শার্ট পরবেন, 5 স্টার হোটেল থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো গরিবের ব্যাংকার গিয়ে এমন হোটেলে থাকবেন যে হোটেলের এক রুমের ভাড়া 40 লাখ টাকা ফর 24 আওয়ার্স। 24 ঘন্টার জন্য এক রুমের ভাড়া 40 লাখ টাকা। এই কাজটা ডক্টর মোহাম্মদ ইউনূস করে আসছে। তারেক রহমান সাহেব এই কাজগুলো করবেন না, এটা আমাদের আশা। যদি এই কাজটা তিনি করেন তাহলে এই এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তার জন্য বুমেরাং হবে। বোঝার চেষ্টা করুন যে তিনি এখন যে চমকদায়ক কাজ করছেন, এই কাজ কিন্তু এরশাদ সাহেব করেছেন, তার চেয়ে বেশি। এরশাদ সাহেব বললেন যে আমি সাইকেল চালিয়ে আমার বাসা থেকে ক্যান্টনমেন্টে যাব। সবাই বলে আহা হা, মানুষ না যেন দেবতা, স্বর্গের দেবতা, এটা কি হয়? তিনি একদিন 2 দিন গেলেন, এরপরে তার জন্য মার্সিডিজ আসলো, তার জন্য এসএসএফ তৈরি হলো, এবং সর্বকালের জৌলুসপূর্ণ একজন বাদশাহ হিসেবে তিনি বাংলাদেশকে 9 বছর শাসন করলেন। তারেক রহমান সাহেব এখন এই ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার দেরি হচ্ছে এবং তিনি স্বাভাবিক ট্রাফিক জ্যাম অনুসরণ করছেন। আমরা বলছি মারহাবা মারহাবা মারহাবা। সেম কাজটা কিন্তু শেখ হাসিনা করেছিলেন এবং তিনি ঘোষণা দিয়ে করেছিলেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই কাজ করবো না। তারেক রহমান সাহেব অবশ্য ঘোষণা দেননি, কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এবং তিনি নির্বাচিত হওয়ার পরে অনেক দিন এইভাবে তিনি চালচলন করেছেন, কিন্তু পরে তিনি নিজে রক্ষা করেননি বা তার সাথে বা আশেপাশে যে সকল লোকজন থাকে তারা সেটা রক্ষা করেনি। ফলে কি হলো, শেখ হাসিনার জামানাতে এই যে তার যে প্রোটোকল, সেই প্রোটোকলের কারণে এই শহর স্থবির হয়েছে বহুবার। আর এই রাষ্ট্রের কত হাজার কোটি টাকা যে খরচ গেছে তার কোনো ইয়াত্তা নাই। তো সেই কাজটি তারেক রহমান সাহেব শুরু করেছেন, ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আরো ধন্যবাদ দেবো, দোয়া করব যদি তিনি সেটি শেষ পর্যন্ত লালন করতে পারেন, পালন করতে পারেন, অনুসরণ করতে পারেন। এমনকি এই যে তার এই প্রোটোকলের পরিবর্তে তিনি যদি ব্যক্তিগত হেলিকপ্টারে করে বা রাষ্ট্রের হেলিকপ্টারে করে তার বাসভবন থেকে সচিবালয়ে আসেন, সেটাও রাষ্ট্রের জন্য অনেক অনেক কম ব্যয়। এখানে পার আওয়ার ফ্লাইং এ মানে হেলিকপ্টারগুলো খুব অল্প টাকা নেয়, সম্ভবত 50-60 হাজার টাকা হলেই তিনি আসতে পারবেন। কিন্তু তার গাড়ির বহর নিয়ে সবাইকে ঠেকিয়ে দিয়ে তিনি যদি সচিবালয়ে আসেন, 1 ঘন্টা যদি যানজট হয়, সেই 1 ঘন্টাতে শত কোটি টাকা লস হবে। তো এই কাজগুলো তিনি শুরু করেছেন, এটার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা চলতে থাকুক, রাষ্ট্র চলমান, সমাজ চলমান, আমরাও চলমান। তিনি ভালো কাজ করেছেন, আজ প্রশংসা করলাম। আগামীতে যদি মন্দ কাজ করেন তাহলে অবশ্যই সেটা সমালোচনা করব, কোনো রকম দ্বিধা সংকোচ ভয় ছাড়া, যেভাবে অতীতে করে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।